কে কে ওখানে? কথা বলছো না কেন? আসসালামু আলাইকুম লিসেনার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আপনারা দেখছেন ভূত বাক্স বাই আরজে ইমরান। সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত বাক্সের 2 নম্বর এপিসোডে। আপনারা দেখছেন ভূত বাক্স বাই আরজে ইমরান। আজকে আমাদের কাছে বেশ কিছু ইমেইল ঘটনা আছে যেগুলো কিনা আপনাদেরকে পড়ে শোনাবো। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদেরকে এভাবে করেই সাপোর্ট করে যাবেন। আপনাদের কাছে আপনাদের সঙ্গে ঘটা, আপনার আত্মীয় স্বজন অথবা প্রতিবেশী কারোর সঙ্গে ঘটা যদি কোনো ঘটনা থাকে, আমাদেরকে ইমেইলে লিখে জানাতে পারেন। আপনার ইমেইল ঘটনা আমরা পড়ে আমাদের অডিয়েন্সকে শোনাবো। ঘটনা পাঠানোর জন্য আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইলের অ্যাড্রেস ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন অথবা আমাদের স্ক্রিনে এখন হোভার হচ্ছে। আপনারা চাইলে এইখান থেকে এই ইমেইলে আমাদেরকে ইমেইল করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজের ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখানেও ঘটনা পাঠাতে পারেন। আমাদের কাছে বেশ কিছু স্পেশাল ইমেইল এপিসোড আছে যেগুলো আপনাদেরকে শোনাবো। আশা করি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তাহলে চলুন বেশি কথা বলবো না, আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আপনারা শুনছেন ভূত বাক্স উইথ আরজে ইমরান। আমাদের প্রথম ঘটনাটি এসেছে লালমনিরহাট থেকে। সজীব পাঠিয়েছে। এটা সজীবের সঙ্গে ঘটা একটি সত্য এবং বাস্তব ঘটনা। সজীবের সঙ্গে একটা জিনের পরিচয় হয়েছিল এবং সেটা কিভাবে হয়েছিল সেটা সজীবের পুরো ঘটনা শুনলে আমরা বুঝতে পারবো। প্রিয় ইমরান ভাই, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমার সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল সেটা আমি সারা জীবনে ভুলতে পারবো না। ঘটনাটি এক প্রকার আমার এক বন্ধুর সঙ্গে সূত্রপাত রয়েছে। সেই বন্ধুর নাম ছিল হচ্ছে কালাম। কালাম একদিন স্কুল থেকে ফিরে আমাকে বলল, বন্ধু চল আমার খালুর বাড়িতে বেড়াতে যাব। তো আমার সাইকেল ছিল, কালামের সাইকেল ছিল না, এবং যার কারণে কালাম আমাকে তার সঙ্গে করে নিয়ে যাওয়ার কথা বলল। তো যাই হোক, কালাম এবং আমি সন্ধ্যার পরে যাবার সিদ্ধান্ত নিলাম। কালাম এবং আমি একই স্কুলে তখন ক্লাস 9-এ পড়তাম। কালাম স্কুলে হেঁটে আসতো এবং আমি সাইকেল নিয়ে যেতাম, এবং ফেরার পথে কালাম আমার সাইকেলে করে আসতো। আমরা দুজনে একই গ্রামে থাকতাম, যার কারণে আমাদের মধ্যে বন্ধুত্ব বেশ ভালো ছিল। কালাম আমাকে বলল তার খালুর বাড়িতে বেড়াতে যাবে। তার খালুর বাড়িতে একটা দাওয়াত আছে এবং তাদের কিছু কাজ আছে, সেই কাজটা সম্পূর্ণ করতে হবে। তো আমি এবং কালাম দুজনেই স্কুল থেকে ফিরে বিকেল বিকেল তার খালুর বাড়ির দিকে রওনা দিলাম। কালামের খালু বাড়ি ছিল আমাদের বাড়ি থেকে 4-5 কিলোমিটার দূরের একটি গ্রামে। সেই গ্রামে যাবার পথে একটা শ্মশান ঘাট পড়ে এবং শ্মশান ঘাটের পাশে একটা ঘন বিরান জঙ্গল আছে। এই জন্য কালাম মূলত আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কারণ তাকে এই রাত্রেবেলায় ফিরতে হবে, মানে 7টা-8টার দিকে ফিরতে হবে, যাবে এবং আসবে এরকম একটা কথা বলে সে আমাকে সঙ্গে করে নিয়ে গেল। যাবার পথে তো দিন ছিল। আমরা দুই বন্ধু গল্প করতে করতে সাইকেল চালাতে চালাতে তার খালুর বাড়িতে পৌঁছে গেলাম। তার খালুর বাড়িটা ছিল একটা কাঁচা রাস্তা পেরিয়ে খালপাড়ের ওই পাশে একটা ভিটার মধ্যে একটা শুনশান বাড়ি। সেই বাড়ির মধ্যে আমি বেশ কিছু মানুষ দেখতে পেলাম। সাধারণত কালামের এই খালু বাড়িতে এর আগে আমি কখনো আসিনি। তার দুঃসম্পর্কের এক খালার জামাই বাড়ি ছিল এটা। এখানে আসার পর বুঝতে পারলাম যে তাদের বাড়িতে নানান ধরনের জিন এবং ভূত প্রেত নিয়ে কাজ করা হয়, কারণ তখন খালু কোনো এক মহিলার ঘাট থেকে জিন তাড়াচ্ছিলেন। বিষয়টা স্বচক্ষে আমি প্রথমবার দেখলাম। সেখানে সেই মহিলাটাকে একদম উঠানের মাঝখানে বসানো হয়েছে এবং চারিপাশে বেশ কিছু মানুষের ভিড় দেখতে পেলাম। তখন সন্ধ্যা সন্ধ্যা ভাব। এই গ্রামেরই এক মহিলাকে পুকুর পাড় থেকে কোনো একটা দুষ্টু জিনে ধরেছে। ঘটনাটি এমন হয়েছে যে পুকুর পাড়ে এই মহিলাটি থালা বাসন ধোয়ার জন্য গিয়েছিল এবং সেইখান থেকেই তাকে জিনে আছর করেছে এবং সে পুরুষের কণ্ঠে স্পষ্ট তখন শব্দ করছিল। আসলে সে একটা মহিলা মানুষ হলেও তার গলা দিয়ে স্পষ্ট পুরুষের কণ্ঠ বের হচ্ছিল, সেটা আমি খুব ভালোভাবে স্পষ্ট কানে শুনতে পেলাম। আমি তখন কালামকে বললাম, কিরে তোর খালু বাড়ি এটা কেমন? এখানে দেখি সব
এখানে দেখি তো সব জিন টিন এইসবের আছরের কথা বলা হচ্ছে এবং এই মহিলাকে জিনে ধরেছে। সেটা তুই আমাকে আগে বলিসনি কেন যে তোর খালু এরকম জিন টিন তাড়াতে পারে? তখন কালাম বলল কি যে কেন আগে বললে কি হতো? আমি তখন কালামকে বললাম আমার আসলে পরী দেখার খুব ইচ্ছে, ছোটবেলা থেকেই পরীর গল্প শুনে বড় হয়েছি। আমার দাদির কাছে আমি ঘুমাতাম, আমার দাদি নানান ধরনের পরীর গল্প আমাকে বলতো এবং জিনেদের ঘটনা বলতো। এই প্রথমবার স্বচক্ষে আমি পরী এবং জিনেদের সম্পর্কে জানতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস, কারণ কালাম বলেছে তার খালুর কাছে নাকি জিন এবং পরী দুটোই আছে। তো আমি বললাম কি যে কালাম, আজকে আমরা বাড়িতে যাব না, আজকে আমরা এখানে থেকে তোর খালুর কাছ থেকে কোনো একটা পরী দেখব, কারণ আমার বিশ্বাস ছিল ওর খালুর কাছে যেহেতু পরী আছে সেহেতু এই বাড়ির মধ্যে কোনো জিন পরী অবশ্যই থাকেন। আজকে আমি একটা জিন পরী দেখেই যাব। আমার সেরকম ইরাদা হলো এবং আমি সেই জিনটাকে তাড়ানো দেখলাম আর কি। তো ওর খালু কিছু একটা দোয়া পড়ে সেই মহিলার উপর জোরে জোরে পানি ছিটাতে লাগলো এবং দোয়া পড়তে লাগলো। তখন সেই মহিলাটা পুরুষালী কণ্ঠে বলে উঠলো, আমাকে ছেড়ে দে, আমি এখনই এখান থেকে চলে যাব। তারপর তার খালু বলল কি যে ঠিক আছে, তুই এই দক্ষিণের সাইড দিয়ে যাওয়ার সময় একটা গাছের ডাল ভেঙে দিয়ে তারপরে যাবি, যাতে করে আমরা বুঝতে পারি যে তুই ওর ঘাট থেকে নেমে গিয়েছিস এবং আর কোনো দিনও যেন ওর ঘাড়ে তোকে আমি না দেখি। এরকম কিছু বলার পরে সেই জিনটা একটু জোরে চিৎকার করে সেখান থেকে ঠিক দক্ষিণের দিক সাইড করে তারা একটা গাছের ডাল ভেঙে সেইখান থেকে চলে গেল এবং গাছের ডালটা মটাত করে ভেঙে নিচে পড়ে গেল। আমি হতভম্ব হয়ে গেলাম। আমি দাদির কাছে ছোটবেলায় এসব ঘটনা শুনেছি যে এরকম ভাবে সন্ধ্যার দিকে যদি খোলা চুলে কেউ বাহিরে ঘোরাফেরা করে তাহলে তার ওপর জিনে আছর করে। তখনকার সময়কাল 2007 সাল হবে, সেই সময়ের ঘটনা। তো আমি এটা দেখে তো হতভম্ব হয়ে গেলাম এবং আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগতে শুরু করলো। কালাম বিষয়টা থেকে ভয় পেল এবং বলল এই কারণে আমি খালুর বাড়িতে আসতে চাই না, তবে আমার আম্মা যেহেতু কাজ দিয়ে পাঠিয়েছে আমি দ্রুত কাজ শেষ করে এখান থেকে চলে যাব। তারপর আমার খালা আমাকে দেখতে পেল এবং কালামকে দেখে বলল কি যে কি ব্যাপার, তুই আসছিস? তোর আম্মা আমাকে ফোন করছিল, ফোন করে আমাকে বলছে এবং তোর আম্মা বলছে যেন রাত বেরাত তোকে আমি না যেতে দেই। আমার মনে তো এক ধরনের লাড্ডু ফুটতে শুরু করলো, কারণ হচ্ছে আমি তো এখানে থাকার জন্যই কালামকে বলছিলাম যেন আজকে এখানে থাকা যায় এবং সেটাই হলো। তারপর কালাম বলল আচ্ছা ঠিক আছে। তারপর তার সেই খালু বলল কি যে এখানে আজকে থাকবা ভালো কথা, কিন্তু রাত বেরাত বাইরে কিন্তু বের হওয়া যাবে না, ঠিক আছে? তারপর কালাম মাথা নাড়ালো, বলল কি যে আচ্ছা ঠিক আছে খালুজান। কিন্তু আমি দেখে ঠিকই বুঝতে পারলাম যে এইখানে নিশ্চয়ই এমন কোনো কিছু আছে যে জিনিসের কারণে খালু হয়তো আমাদেরকে রাত্রে বের হতে নিষেধ করেছে। তারপর আমরা সেখানে গিয়ে মোটামুটি কায়দায় যে কাজ ছিল সেই কাজটা সারলাম। কিছু একটা কালামের খালা তাকে প্যাকেট করে দিয়ে দিল, বললো কি যে এটা কোথাও খুলবি না, কালকে সকালে সোজা এটা নিয়ে তোর মার হাতে দিবি, ঠিক আছে? কালাম বলল কি যে আচ্ছা ঠিক আছে। রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমিয়ে পড়লাম, কিন্তু আমার কোনোভাবেই ঘুম আসছিল না। সেখানে সোনের একটা ঘর ছিল, সেই ঘরের মধ্যে আমাদেরকে থাকতে দেওয়া হলো। সোনের ঘর তারা চিনে থাকবেন, যারা গ্রামে থেকেছেন তারা চিনবেন। কালামের খালুরা একটু দরিদ্র ছিল, মোটামুটি কাদায় এগুলো করেই তারা সাথে সংসার চালাতো। তো হঠাৎ করে মধ্যরাতে আমার আসলে একটা নাকে একটা সুঘ্রাণ আসে, সেই সুঘ্রাণ শুনে এবং কানে একটা শব্দ আসে, সেই শব্দ শুনে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আমি আমার যে ঘরে ঘুমিয়েছিলাম সেই ঘরের কোনো দরজা ছিল না, আর ওই সময় ঘরগুলোতে দরজা তেমন একটা থাকতো না, পাটখাড়ির যে আছে ওইটা দিয়ে একটা দরজা বানাতো এবং সেটা দিয়ে ঢেকে রাখতো আর কি। তো আমি সেটা সরিয়ে বাইরের দিকে যখন তাকালাম আমি দেখলাম কালামের খালু বাহিরে বসে আছে এবং বাহিরে বসে কোনো অদৃশ্য একটা ছায়ার সঙ্গে কথা বলছে। আসলে এই বিষয়গুলোতে ইন্টারেস্ট বেশি ছিল বলে আমি আর ঘরে থাকতে পারলাম না, আমি সঙ্গে সঙ্গে এই ঘর থেকে বাহিরে বেরিয়ে আসলাম। তারপর আমি যেটা দেখলাম কালামের খালু যে খাটের উপর বসে আছে, বাহিরে একটা জলচৌকি পাতা আছে, সেই জলচৌকির উপর বসে আছে এবং তার পাশে দুটো ছায়া বসে আছে এবং সেই ছায়া দুটো কালামের খালুর সঙ্গে কথা বলছে। কালাম আমাকে বলেছে যে তার খালুর সঙ্গে নাকি বেশ কিছু জিন আছে যারা কিনা তার খালুর কথা শোনে এবং আমি সত্যি সত্যি সেটা দেখতে পেলাম। দেখে তো আমার আক্কেল গরম অবস্থা, আমার শরীর খানিকটা কাঁপছিল এবং ভয়ে গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। এরপর আমি কৌতূহল সামলাতে পারলাম না, আমি খানিকটা সামনে চলে গেলাম। সামনে যাওয়ার সঙ্গে সঙ্গেই একটা জিন আলোর গতিতে আমার কাছে এগিয়ে আসলো এবং এগিয়ে এসে আমার এক ঠ্যাং ধরে উঁচু করে ফেললো। উঁচু করে ফেলে সঙ্গে সঙ্গেই আমাকে সমানে মারতে শুরু করলো। সঙ্গে সঙ্গেই ওইখানে থাকা আরেকটা আলো মানে ছায়া সে এসে আমাকে আরেক ঠ্যাং ধরে উঁচু করে ফেললো। কালামের খালু সেটা দেখে সঙ্গে সঙ্গে এসে বলল কি যে এই ওকে নিচে নামা, নিচে নামা, তাড়াতাড়ি নিচে নামা।
তারপর ওই দুটো জিন তাকে নিচে নামানোর জন্য অস্বীকার করলো, বললো কি যে না, আমরা নিচে নামাতে পারবো না। ও কে এবং ও কেন এখানে এসেছে, এটা কিসের জন্য এসেছে এবং আমাদেরকে কেন দেখলো, এটা ওর অপরাধ। তারপর কালামের সেই খালু বললো কি যে ও হচ্ছে আমাদের মেহমান, হয়তো রাত্রেবেলা পোশাক পরার জন্য বেরিয়েছিল, তখন তোমাদেরকে দেখে ফেলেছে, তোমরা ওকে ছেড়ে দাও। তারপর সেই জিন দুটো বললো কি যে না, ওকে ছাড়বো না, ওকে শাস্তি পেতে হবে, ও কেন বের হয়েছে এখন। তারপর কালামের খালু তাকে সজোরে ধমক দিল, বললো কি যে ওকে তাড়াতাড়ি ছেড়ে দাও। তারপর সেই জিন দুটো বললো ওকে ছাড়া যাবে না, ওর শাস্তি পেতে হবে। তারপরে কালামের খালু তখন আমাকে জোরে ধমক দিলেন, যে বলেছিলাম ছোকরা তোমাকে রাত্রেবেলা না বের হতে, তুমি কেন বের হয়েছো বলো। আর ওরা হচ্ছে এক জিন দম্পতি, ওরা এখানে থাকে আমার সঙ্গে এবং আমার কথা শোনে, কিন্তু এখনো শুনছে না, কারণ ওদের সাথে আমার কথা হয়েছে যেন কোনো মানুষ রাত্রেবেলা ওদেরকে ডিস্টার্ব না করে, কিন্তু তুমি ওদেরকে ডিস্টার্ব করেছো, যে কারণে ওরা রেগে গিয়েছে, এখন ওরা তো তোমাকে ছাড়বে না। আমি এত পরিমাণ ভয় পেয়ে গেলাম, কারণ একটা জিন দম্পতি এসে আমাকে ধরে ফেলেছে এবং খানিকক্ষণ বাদে তারা আমাকে নিচে নামালো, কিন্তু নিচে নামালেও তারা আমাকে তাদের যে জাদু বেষ্টন নিয়ে আছে সেটা থেকে বের করেনি, আমাকে শক্ত করে তখন তারা বেঁধে ফেললো একটা মেহের খুঁটির সঙ্গে। মেহের খুঁটির সঙ্গে বাঁধার পরে আমি দেখলাম আমার সামনে দুটো মানুষের মতো জিনিস দৃশ্যমান হচ্ছে। এদের মধ্যে একটা হচ্ছে মেয়ে জিন আর একটা হচ্ছে পুরুষ জিন। মেয়ে জিনটা হচ্ছে এই পুরুষ জিনের বউ আর কি, এবং তারা জামাই বউ। বিষয়টা দেখে আমার কাছে ভালো লাগতে শুরু করলো। প্রথম ভয় পাচ্ছিলাম, কিন্তু এখন সত্যি সত্যি আমার সামনে দুটো জিন দেখে আমি সত্যি প্রচণ্ড পরিমাণ ভয় থেকে একটা উল্লাসের মধ্যে ঢুকে গেলাম, কারণ জিন তো আর প্রত্যেক দিন দেখা যায় না, তাই না। তারপর সেই জিনগুলোর মধ্যে থেকে যে মেয়ে জিন ছিল সে আমার কাছে এগিয়ে আসলো, কাছে এগিয়ে এসে আমাকে সমানে থাপ্পড় মারতে শুরু করলো। বললো কি যে তোর এত বড় সাহস, তুই আমাদেরকে দেখে ফেলেছিস, তোকে তো এখন মরতে হবে, তোর মৃত্যু অনিবার্য। এটা বলার পর কালামের খালু তখন বললো কি যে ওকে মাফ করে দাও, ওর সম্ভবত কোনো কাজে বের হয়েছিল, প্রসাব করার জন্য বা যে কোনো একটা কাজে, আর আমি ওকে নিষেধ করেছিলাম, তুই বের হয়েছিস কিসের জন্য। তখন আমি কোনো কথা বলছিলাম না এবং কালামের খালুর কোনো কথা শুনলো না, কারণ ওরা সবসময়ই সবার কথা শোনে না। এবং কালামের খালুর কথা না শুনে আমাকে তখন সেই খুঁটি সহকারে উঠিয়ে একটা অন্ধকার ভিটার মতো জায়গায় নিয়ে আসলো, এবং আমার তখন আবার ভয় লাগতে শুরু করলো এবং বললো কি যে তোকে এখানে এনে আমরা মেরে ফেলবো। আর সবথেকে বড় কথা হচ্ছে সেই জিন দুটোকে দেখতে কুষ্ঠিত ছিল। সাধারণত আমার দাদির মুখে শুনেছি পরীরা নাকি সুন্দরী হয়, কিন্তু আমি সামনে যাকে দেখতে পাচ্ছি তার মাথায় বড় বড় দুটো শিং লাগানো এবং দাঁতগুলো বিশাল ধারালো এবং লাল রক্তর মতো কিছু একটা লেগে আছে এবং খুবই বিশ্রী আর কি, মুখ দিয়ে লালা পড়ছে, এক টাইপের পিচাসের মতো। খানিকক্ষণ বাদে কালামের খালু দৌড়ে ওইখানে চলে আসলো, এসে বললো কি যে ওকে ছেড়ে দে, না হলে কিন্তু তোদের খবর আছে। এবং এক পর্যায়ে গিয়ে কালামের খালু দোয়া দুরুদ পড়ে তার গায়ে ছিটানোর সঙ্গে সঙ্গে সেই জিন দুটো বললো কি যে আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। তারপর কালামের খালু বললো কি যে ওকে ছেড়ে দে, তারপর তোকে ছেড়ে দিব। এই কথা বলার পর আমাকে ওরা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওপর থেকে ঢপাস করে আমি নিচে পড়ে গেলাম, এক প্রকার ভয়ে অজ্ঞান হয়ে গেলাম সেখানে। তারপর তেনারা আমাকে ওইখান থেকে উঠিয়ে উঠানে নিয়ে আসলেন। উঠানে নেওয়ার পর মুখে পানি টানি ছেটানোর পরে আমার জ্ঞানই ফিরছিল না। খানিকক্ষণ বাদে আমার কানে ফজরের আজানের শব্দ ভেসে আসলো। যখন ফজরের আজানের শব্দ ভেসে আসলো তখন আমি ঘুম থেকে উঠে গেলাম, এবং আমি অজ্ঞান অবস্থায় ছিলাম, অজ্ঞান অবস্থা থেকে উঠে গেলাম। উঠে আমি যখন বসলাম তখন আমার পরনে একদমই পানি ছিল না। আমি দেখলাম দূরে সেই জিন দুটো দাঁড়িয়ে আছে এবং আমাকে বলছে তোকে আমি দেখে নিব। তাই বলে তারা সেখান থেকে চলে গেল। তারপর কালামের খালু বলল কি যে তুই এরকমভাবে উঠেছিস কিসের জন্য, তোকে রাত্রেবেলা উঠতে নিষেধ করেছি না, আর যখন দেখলি যে আমি দুটো জিনের সঙ্গে কথা বলছি তখন তোর তো ঘর থেকে বের হওয়া একদম উচিত হয়নি, তুই চলে যেতি, তুই জানতিস যে আমাদের এখানে জিন থাকে এবং এখানে। তখন আমি বললাম আমি জিন দেখার জন্য বের হয়েছিলাম। তখন কালামের খালু বলল কি যে তুই কাজটা ঠিক করিসনি, এরা হচ্ছে খুবই বদ এবং খারাপ জিন, খুবই কষ্ট করে এদেরকে বশ করেছিলাম, কিন্তু তোর কারণে এরা আজকে আমার কথা শুনলো না, তুই সাফার করবি, তুই এটার জন্য ভুগবি। আমি বললাম কি যে কেন, কি হয়েছে, কি সমস্যা। তখন কালামের খালু আমাকে ধমক দিয়ে বললো কি যে ওরা খুবই খারাপ জিন, একবার যাদের পিছনে লেগে যায় তাদেরকে কখনোই সে পিছু ছাড়ে না। এরপর ওইখান থেকে একটা তাবিজ নিয়ে ওই দিন সকালবেলা আমরা চলে এসেছিলাম। চলে আসার পরের দিনই আমাকে নানানভাবে জিনগুলো ভয় দেখাতো এবং আমার হাতে তাবিজ থাকার কারণে তারা আমার কাছে আসতে পারতো না এবং দূর থেকেই আমাকে ভয় দেখানোর চেষ্টা করতো। আমি যে ঘরে ঘুমাতাম সেই ঘরে বাইরে থেকে জোরে জোরে শব্দ করতো এবং অর্ধেক রাত্রেবেলা ঘুম ভেঙে টের পেতাম যে আমার আশেপাশে বা আমার রুমের ঘরের আশেপাশে কেউ একজন দাঁড়িয়ে আছে এবং আমাকে ইশারা দিয়ে ডাকতো, জানালা দিয়ে দেখতে পেতাম, যখন জ্যোৎস্নাতে বিশেষ করে দেখতে পেতাম, এবং শব্দ করতো, বলতো কি যে তুই বাহিরে আয়, তোকে আমরা মেরে ফেলবো, তুই বাহিরে আয়। এরকম বেশ কিছুদিন চলতে থাকে। আমার রাত্রে ঘুম হতো না এবং
বিষয়টা আমি আসলে কারোর কাছে বলতেও পারতাম না। আমি আমার আব্বা আম্মার কাছে তখন ঘুমাতাম। আমাদের একটাই ঘর ছিল, আব্বা আম্মা ওই পাশে শুতো আর আমি নিচে শুতাম। আমি মূলত এইসব নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়ি এবং আমার যে দাদি ছিল, দাদি মারা গিয়েছিল বেশ কয়েক বছর আগে। তো মারা যাওয়ার কারণে আমি ওইখানেই শুতাম, দাদির যে খাট ছিল সেই খাটে শুতাম, একা একা শুতাম। তো আমার আব্বা আম্মা বুঝতে পারে বিষয়টা এবং আমি আব্বা আম্মাকে বলে দিই। বলে দেওয়ার পরে বলে কি যে তুই এটা কেন করেছিস এবং সেখানে কেন গিয়েছিস। তারপরে আমার আব্বা আম্মা একটা পীর সাহেবের কাছে আমাকে নিয়ে যান। নিয়ে যাওয়ার পরে আমাকে বেশ কিছু তাবিজ কবজ দেন এবং বলে কি যে যে জিনটা পিছু নিয়েছে সেই জিনটা হচ্ছে শয়তান জিন এবং ওরা বাজে জিন দম্পতি। ওরা হচ্ছে কি মানুষের ক্ষতি করে বেড়ায়। এবং ওই যে পীর সাহেব আছে, মানে যার কাছে গিয়েছিলাম, তিনি বললেন যে যে লোকটা তন্ত্রবিদ্যা এবং নানান কিছু করে ওদেরকে আটকে রেখেছে, এটাই হচ্ছে ওদের ক্ষোভ। ওই কারণেই হচ্ছে সে মানুষের ক্ষতি করে বেড়ায় আরও বেশি করে এবং ওকে দিয়ে কালা জাদু করে, নানান ধরনের বাজে জিনিস করে এবং তোর ওপর কুফুরি ওই তান্ত্রিক মানে হচ্ছে যার তোর যে বন্ধু কালাম তার খালুই করে রেখেছে। তো তারপরে আমার হাতে যে তাবিজটা ছিল সেই তাবিজটা খুলে ফেলে দেয় এবং পরবর্তীতে তিনি একটা দোয়া সম্বলিত তাবিজ আমার গলায় পরিয়ে দেন। মোটামুটি কাদায় 3-4 মাস আমি এগুলো সাফার করেছি। জিনটা আমাকে নানানভাবে ভয় দেখাতো। তারপর নানানভাবে তিনি আমাকে ক্ষতি করার চেষ্টা করতেন। আমার শরীর শুকিয়ে গিয়েছিল, মাঝে মধ্যে জ্বরে পড়তাম, এমনকি আমার জন্ডিসও হয়েছিল। তো সব মিলিয়ে পরবর্তীতে হুজুরের সঙ্গে দেখা করার পরে আমি মোটামুটি সুস্থ হয়ে যাই এবং পরবর্তীতে ওই সমস্যাগুলো আমার কাছে আর ফিরে আসেনি। তো এই ছিল হচ্ছে আমার জীবনের ঘটনা। লালমনিরহাট থেকে পাঠানো আমাদের প্রথম ঘটনাটা আমরা শুনে ফেললাম। আসলে এমন অনেক ঘটনা আছে যারা কিনা আসলে এরকম ইনডাইরেক্টলি জিনের সঙ্গে জড়িয়ে পড়ে। জিন আমরা মনে করি যে ভালো জিন আছে এবং মানুষ ভালো জিনের পাওয়ার আশায় করে অনেক, কিন্তু আমাদের আশেপাশে বেশিরভাগই বদ জিন থাকে যারা কিনা মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করে বেড়ায়। আসলে জিনদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। যারা আসলে এইসব কিছু বাদ দিয়ে বাহিরে ঘুরে বেড়ায় তারা আসলে ভালো জিন হয় না, তারা খারাপ জিন হয় এবং মানুষের ক্ষতি করার চেষ্টা করে। তো আমরা চলে যাব দ্বিতীয় ঘটনা। আমাদের দ্বিতীয় ঘটনাটা বরিশাল থেকে রাকিব পাঠিয়েছে। আমরা রাকিবের ঘটনায় চলে যাব। তার আগে বলে রাখি, আপনাদের যদি কোনো ঘটনা থেকে আমাদেরকে যদি লিখে পাঠাতে চান আমাদেরকে লিখে পাঠাতে পারেন। আমরা আপনাদের ঘটনাগুলো প্রচার করবো। আমাদের ইমেল অ্যাড্রেসের ঠিকানায় ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং ফেসবুক পেজের ঠিকানাও ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। বেশি কথা বাড়াবো না, তাহলে চলুন আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আপনারা দেখছেন ভূত বাক্স উইথ RJ ইমরান। প্রিয় ইমরান ভাই, আশা করি ভালো আছেন। ঘটনাটি আমার সঙ্গে ঘটে যেদিন আমি শ্বশুর বাড়ি থেকে বাড়িতে ফিরছিলাম। আসলে আমার স্ত্রী যখন অসুস্থ হয়ে পড়ে তখন আমি তাকে নিয়ে তার বাপের বাড়ি যাই এবং মানে তিনি প্রেগনেন্ট ছিল এবং প্রেগনেন্ট থাকার কারণে তাকে আমাদের বাড়ি থেকে বাবার বাড়িতে শিফট করে এবং সেখানেই তিনি থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। আর যেহেতু আমি শহরে থাকতাম, আমার বাড়িতে আমার মা ভাই বোনরা থাকতেন, তো এখানে থেকে তারা তো আমার স্ত্রীর সেবা করতে পারবেন না। তো আমার স্ত্রী বলেছিল যে সে তার বাপের বাড়ি চলে যাবে। তো ওই দিন সন্ধ্যার দিকে বিকেল আমি আমার চাকরি থেকে ওইখান থেকে ছুটি নিয়ে আমি ঢাকায় থাকতাম, তখন গাজীপুরের একটা ফ্যাক্টরিতে কাজ করতাম। তো এখান থেকে ছুটি নিয়ে আমি বাড়িতে চলে আসি। ওই দিন দুপুর বাড়িতে এসে আমি আমার বউকে নিয়ে শ্বশুর বাড়িতে যাই। তো শ্বশুর বাড়িতে যাওয়ার পরে তখন হচ্ছে আমার বউ 6 মাসের প্রেগনেন্ট ছিল। তো ওই সময় হচ্ছে আমার প্রথম বাচ্চা হবে এবং আমার বিয়ে হয়েছিল প্রায় 1.5 বছর আগে। তো প্রথম বাচ্চা হবে, আমি বেশ খুশি ছিলাম, যার কারণে আমি চলে আসি এবং আমার স্ত্রীকে নিয়ে আমার শ্বশুর বাড়ি যাই। তো শ্বশুর বাড়ি যাওয়ার পরে সাধারণত শ্বশুরা শ্বশুর বাড়িতে গেলে খুব ভালো রান্না করে এবং খাওয়া দাওয়া হয়, সেটা তো আমরা সবাই জানি। তো আমার ছুটি ছিল হচ্ছে মোটে একদিনের, মানে হচ্ছে ওই একদিন আমি ছুটি নিয়ে এসেছি। তো পরের দিন হচ্ছে গিয়ে শ্বশুর বাড়িতে সন্ধ্যার দিকে গেলাম। যাওয়ার পরে ওই দিন থাকলাম রাত্রেবেলা এবং ওই দিন সারাদিন থাকার পরে বিকেলবেলা খাওয়া দাওয়া শেষ করে মূলত হচ্ছে গিয়ে আমাকে বাড়িতে চলে আসতে হতো এবং পরের দিন সকালবেলা উঠে আমি ঢাকায় যাওয়ার জন্য রওনা দিব, এরকম একটা সিদ্ধান্ত ছিল। তো যেহেতু বাড়িতে আমার মা আছে এবং বোনেরা আছে, এদেরকে একটু সময় দিতে হবে। তো যার কারণে আমি ওই দিনকে বিকেলবেলা আমার শাশুড়ি আম্মাকে বললাম, আম্মা আমি তো বাড়িতে যাব, তো এখানে রেখে গেলাম, আমি ছুটি পেলে দেখি বড় ছুটি নিয়ে আমি আসবো। এবং আমার বউর হাতে আসার সময় কিছু টাকা দিয়ে আসলাম। তো আমার আম্মা শাশুড়ি আম্মা তো আমার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার জন্য বেশ কিছু পিঠা তৈরি করেছিলেন এবং বলেছিলেন যে আব্বা তুমি এগুলো নিয়ে যাও বা ঢাকায় নিয়ে যাও, ঢাকায় নিয়ে গেলে এগুলা তুমি ঢাকায় নিয়ে খাইও। আমি আমার যে পাকানি পিঠা আছে, তারপর ভাজা পিঠা আছে, এগুলো খেতে খুব পছন্দ করতাম, সব কিছুই তেলের পিঠা। তো অনেকেই এগুলো বললে বিশ্বাস করবেন না, তবে ঘটনাটা যেহেতু আমার সঙ্গে ঘটেছে সেহেতু এটা আমি বুঝি আর আসলে কি হয়েছিল। তো ওই দিন সন্ধ্যার দিকে আমি নিয়ে ভ্যানে করে আমাদের বাড়িতে চলে আসি। আমার
শ্বশুরবাড়ি খুব বেশি দূরে ছিল না, এখান থেকে 4-5 কিলোমিটার দূরে ছিল। তো আমি ভ্যানে করে আমি বাড়িতে চলে আসলাম। তো আসার পথে অফিস থেকে ফোন আসে যে রাকিব তুমি তাড়াতাড়ি চলে আসো, বস তো রাগ করতেছে, কালকে সকাল থেকে তোমাকে কাজে জয়েন করতে হবে, কারণ হচ্ছে আমি একদিনের ছুটি নিয়ে গেছিলাম, অলরেডি কালকে গেলে আমার 1.5 দিন হয়ে যাবে, আর প্রচুর পরিমাণে কাজ আছে ফ্যাক্টরিতে, সেহেতু আমাকে কালকে সকালে 10টার দিকে গিয়ে অফিস ধরতেই হবে। তো আমি যদি এখান থেকে সকাল সকাল রওনা দিই আমি কিন্তু 10টা আগে পৌঁছাইতে পারবো না। তো আমি সিদ্ধান্ত হলো যে আমি ওই রাতেই হচ্ছে গিয়ে আমাকে ঢাকা পৌঁছাইতে হবে এবং সকালে অফিস করতে হবে। তো আমি ওইখান থেকে সরাসরি বাড়িতে চলে গেলাম। বাড়িতে যেতে যেতে মোটামুটি 30 মিনিটের 20 মিনিটের মতো লাগলো। তো আমি বাড়িতে গিয়ে ব্যাগপত্র গোছাতে লাগলাম এবং হাঁড়িতে করে, মাটির হাঁড়িতে করে আমাকে পিঠা দিয়েছিল। তো পিঠা দেওয়ার পরে আমি আম্মাকে বললাম কি যে আম্মা আমি তো অনেক দূরে যাব, আর আমার শাশুড়ি আম্মা তো মাটির হাঁড়িতে করে দিছে, কোনো ভালো পাত্র থাকলে সেই পাত্র তোমরা দাও আর তোমরা কিছু রাখো আর কি। তো আমার আম্মা তখন কি করলো, ওই একটা স্টিলের পাতিল যে আছে সেই স্টিলের পাতিলে করে আমাকে এই পিঠাগুলো সুন্দর মতো বেঁধে দিল। তো এরকম করে নিলে ভালো থাকে আর কি। তো বেঁধে দেওয়ার পরে আমি সেগুলো নিয়ে রওনা দিলাম। তো আমার আম্মা বললো কি যে এত রাত্রেবেলা কই যাবি, তুই সকালবেলা যাস? আমি বললাম কি যে না আমাকে তো যেতেই হবে, অফিসে বসে রাগ করতেছে, আমাকে যেতেই হবে। তো যাক আমি কারোর কথা না শুনে ওই দিন আমাদের বাড়ি থেকে শহরের দিকে আসতে হলে, মানে যেখান থেকে ঢাকার বাস পাওয়া যায়, সেই ঢাকার বাস পাইতে হলে আমাদের আবার একটা খাল পার হয়ে আসতে হয়, বড় একটা খাল আছে, এবং খালের পর একটা নদী পার হইতে হয়। সেই নদী পার হয়ে, খালের উপর অবশ্য ছোট্ট একটা সাঁকো আছে, সেই সাঁকো পার হলে পার হওয়া যায়, কিন্তু নদীটা পার হওয়া খুবই জরুরি। তো তখন রাত্রে 10:30 বাজে, মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে সমস্ত কিছু নিয়ে বের হতে হতে আমার বেশ খানিকটা সময় লেগে যায়। তো আমি সাথে সাথেই সেই তাড়াহুড়ো করি। তো মোটামুটি কথা আমি যদি হাইওয়েতে পৌঁছাতে পারি, সারা রাতই বাস পাওয়া যায়, ওইটা নিয়ে কোনো সমস্যা নেই, হাইওয়েতে পৌঁছানোর নিয়ে হচ্ছে কথা। তো আমি বাড়ি থেকে বের হওয়ার পরে আমাদের এখানে একটা গোরস্থান পড়ে, মূলত আমাদের বাড়িটা গোরস্থান থেকে একটু সামনে ছিল। তো গোরস্থান নিয়ে আমার কোনো ভয় ছিল না, কারণ গোরস্থানে খারাপ কোনো কিছু থাকে না। কিন্তু ওই খেয়াঘাটে যাওয়ার আগে একটা শুনশান ভিটার উপর দিয়ে যেতে হয়। তো ওই জায়গাটা নিয়ে আমার একটু শঙ্কা ছিল, আমার আসলে খুবই ভয় লাগতো ওই জায়গাটা দিয়ে পাস হওয়ার সময়, বিশেষ করে যখন রাত্রেবেলা আসতাম। ওই খেয়াঘাটে যাত্রী আমার সঙ্গে কেউ না থাকলে আমি আসলে আসতাম না, অন্য কোনো যাত্রী আসতেছে কিনা বা খেয়া কেউ পার হচ্ছে কিনা কেউ থাকলে তখন আমি তার সঙ্গে আসতাম। তো এরকমটাই হচ্ছে গিয়ে ওই কবরস্থান যখন আমি পার হলাম, সাঁকোটা পার হলাম, পার হয়ে সামনে একটা ভ্যানে উঠলাম, অনেক কষ্ট করে একটা ভ্যান পেলাম। তো ওই ভ্যানে উঠে আমি সেই খেয়াঘাটের আগে যেখানটা আগে যে রাস্তাটা আছে ওইখানে নেমে বেশ খানিকটা রাস্তা আমাকে ওই ভিটার উপর দিয়ে যাইতে হয়, এবং ভিটার উপর দিয়ে যাওয়ার পরে হচ্ছে গিয়ে ওই খেয়াঘাট পড়ে, এবং ওইখানে সারা রাতি খেয়া থাকে, মোটামুটি একটু বেশি ভাড়া দিলে ওরা নামায় দিয়ে আসে। মোটামুটি মাঝিদের বাড়ি এখানেই, যার কারণে ওরা সারা রাতি এখানে খেয়া আবার করে আর কি। তো ওইখানে মূলত যে ঘাটটা ছিল, ওই ঘাটটা হচ্ছে গিয়ে হিন্দুদের ঘাট ছিল, এবং যে ভিটার কথা আমি বলতেছি সেই ভিটা হচ্ছে অনেক পুরাতন ভিটা, এবং এখনও ওই ভিটার উপর হাঁটলে ওই হিন্দুদের প্রদীপের চারা, তারপর নানান ধরনের কলসির ভাঙা অংশ, এমন বহুত কিছু পাওয়া যায়। তো তার মানে বোঝা যায় যে একটা সময় এখানে হিন্দুদের বসবাস খুব বেশি ছিল, এবং এখনও হিন্দুদের বসবাস খুব বেশি পরিমাণে আছে ওই অঞ্চলটা জুড়ে। তো এই কারণে আমার আসলে ভালো লাগতো না হিন্দুরা যেখানে থাকে, সেই জিনিসগুলো আমার কাছে ভয় লাগে আর কি। আমার কাছে মনে হয় যে জিনিসটা অনেক আদিভৌতিক বা পুরাতন কোনো কিছু। তো যাক আমি অপেক্ষা করতে লাগলাম, আমি নামছিলাম না, কিন্তু ওই ভিটার উপর দিয়ে একা যাওয়ার সাহস হচ্ছিল না। তারপর হাতে আবার পিঠা আছে, ভাজা পিঠা রয়েছে। তো অপেক্ষা করছিলাম কেউ একজন এদিকে যায় কিনা। সচরাচর সবাই যাতায়াত করে, কারণ নদীর ওই পারে হচ্ছে গিয়ে বাজার ছিল, তো বড় বাজার ছিল, বাজারে মোটামুটি সবসময় ওই রাত 9, 9টা, 10টা, 11টা বাজে মোটামুটি আনাগোনা থাকতো। তো যাই হোক আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও কাউকে দেখতে পেলাম, ওদিকে আমার দেরি হয়ে যাচ্ছিল, কারণ ওদিকে ওই পাশে গিয়ে তো আবার ভ্যান ট্যান পাওয়ার একটা দরকার আছে। হাইওয়েতে পৌঁছানো পর্যন্ত, বাজারের পরে হাইওয়েতে পৌঁছানো পর্যন্ত একটা ভ্যান, আর ঢাকার বাস তো সব চলে গেছে, এখন গিয়ে আমি পাবো না। তো আমি অপেক্ষা করতে করতে খানিকটা নিচে নেমে গেলাম। নিচে নেমে যাওয়ার পরে আমি যাবো কি যাবো না সেটা ভাবতেছিলাম। খুব বেশি দূরও কিন্তু না, হয়তো 400-500 মিটার রাস্তাটা হবে, ভিটাটার 400-500 মিটার পেরিয়ে গেলেই ওইখানে খেয়াঘাট পড়ে। তো খেয়াঘাট থেকে প্রায় 100 মিটার সামনে একটা শ্মশান ঘাট আছে। তো খেয়াঘাটের নিয়ে আমার কথা, আমার তো শ্মশান ঘাট নিয়ে কথা না, খেয়াঘাট নিয়ে কথা। তো তখন আমার হাতে একটা ঘড়ি ছিল, আমি ঘড়িতে দেখলাম তখন 11:30 বাজে, 11:30 কাছাকাছি হয়ে যাবে। তো আমি কি করবো বুঝতে পারছিলাম না। তো আমি সামনে থেকে এগিয়ে যাব, ঠিক তখনই পেছন থেকে আমাকে একজন ডাক দিল। আসলে তিনি রাস্তা দিয়ে নেমেছিলেন নাকি ভিটার মধ্যে থেকে এসেছিলেন আমি জানি না, আমি আসলে খেয়াল করি নাই। তো উনি আমাকে ডাক দিয়ে বলল কি যে ভাইজান কই যাবেন আপনি,
খেয়া পার হবেন নাকি, চলেন আমি আমি আপনার সাথে যাই, আমিও ওইদিকেই যাচ্ছি। তো আমি তখন পরানে একটু স্বস্তি আসলো যে না, একজনকে পাওয়া গেছে। তো আমি বললাম কি যে হ্যাঁ, ওই পাশে যাবো, বাজারে যাবো, ঢাকা যাবো আর কি। আপনি কই যাবেন, বাজারে যাবেন? তো তিনি আমাকে মাথা ইশারা এরকম হ্যাঁ বলে করলেন। তো আমি কিন্তু তার চোখের দিকে তাকাই নাই, আমি জাস্ট তার মাথায় হেলানোটা দেখেছি। তো সাধারণভাবে এরকম রাত্রেবেলা কোনো মানুষের সঙ্গ যদি পাওয়া যায় ভালোই লাগে। তো ও এবং আমি হাঁটতে শুরু করলাম একসঙ্গে, এবং সেই লোকটা আমাকে খানিকটা দূরে যাওয়ার পরে বললেন কি যে ঢাকা যাবেন? তো এত রাত্রেবেলা ঢাকা যাওয়ার কী দরকার? তো বললাম কি যে একটু কাজ আছে, জরুরি কাজের জন্য। তো উনি বললেন কিছু পথে ঘাটলে তো একটা বিপদও হতে পারে, তাই না? তো আমি আসলে ওনার সঙ্গে কথা বলতে বলতে হাঁটতেছিলাম, এবং উনি আমাকে যে খেয়া ঘাটের দিকে না নিয়ে আমাকে যে ওই ভিটার ভেতরের দিকে নিয়ে যাচ্ছে সেটা আমি খেয়াল করি নাই। ওইদিকে যারও মোটামুটি দিনের বেলা হাঁটাহাঁটি করে মানুষ, বা ওইদিকে যায় গরু টরু চড়ায়, টুকটাক পয়াম আছে আর কি, রাস্তা আছে, ছোট হাঁটার রাস্তা আর কি। তো উনি যে আমাকে জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছে সেটা আমি একদমই খেয়াল করি না, আমার আসলে আমি দেখি নাই আর কি। তো উনি আমাকে আমার হাড়ির দিকে বারবার তাকাচ্ছিলেন, এবং আমি লোকটার চেহারা দিকে কিন্তু ভালোভাবে তাকাইনি। রাত্রেবেলা খুব ভালোভাবে দেখাই যাচ্ছিল না, আমি হালকা আলো, আমার কাছে হালকা আলো ছিল, সেই আলোটা আমি নিচে মেরে যাচ্ছিলাম। তো আমি খানিকটা ভেতরে যাওয়ার পরে উনি আমাকে বললেন যে আপনার হাড়ির ভেতরে কি আছে, বেশ ভালো ঘ্রাণ আসতেছে। তো আমি আসলে তখন একটু বিব্রত বোধের মধ্যে পড়ে গেলাম, একটু ইতস্তত বোধ হচ্ছিল আমার। তো আমি বললাম কি যে হাড়ির ভেতরে পিঠা আছে, খাবেন নাকি? তো আমি কি মনে করে আমি ভেতর থেকে একটা পিঠা বের করে দিলাম, একটা ভাজা পিঠা, একটা কুলি পিঠা, এইগুলো একটা একটা করে বের করে দিলাম। তো তিনি সেটা বের করে মোটামুটি কায়দায়, মানে পাগলে যেরকম খায় সেরকম খেতে লাগলেন, এবং বিভৎসভাবে খেতে লাগলেন। তো আমি তখন তার দিকে আমার নজর গেল, এবং আমি নজর যাওয়ার পরে তার চোখাচোখি যখন হলো, আমি দেখতে পেলাম যে তার চোখটা আসলে রক্তবর্ণ হয়ে আছে। তার চোখ এত পরিমাণ লাল, মনে হচ্ছে যে তার চোখ দিয়ে রক্ত বেয়ে পড়ছে এরকম। তো আমি তার দিকে লাইটটা মারার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম যে তার চোখ দিয়ে সেরকম একদম রক্তবর্ণ, চোখ টকটকে লাল, এবং মনে হচ্ছে যে এখনই গোসল করে এসেছে এরকম অবস্থা। এবং শরীর দিয়ে বিভিন্ন জায়গা থেকে পচে পচে মাংস খুলে পড়ছে। তো বিষয়টা দেখে আমি আসলে প্রথমে সন্দেহ হয়। তো আমি যখন লাইটটা তার পুরো শরীরে মারি, সে সামনের দিকে হাঁটতে শুরু করে, খাবারগুলো খাচ্ছিল তখন, এবং সামনের দিকে আমি দাঁড়িয়ে পড়েছিলাম, এবং সে আরেকটু সামনের দিকে গেল। তো স্বাভাবিকভাবে মানুষ যখন হাঁটলে তো সে তার শরীরে একটু নড়ে বা হাত সামনে পিছনে যায়, কিন্তু তার হাত সামনে পিছনে যাচ্ছিল না। আমি সন্দেহের বসে নিচের দিকে লাইট মারলাম। লাইট মারার পরে দেখলাম তার মাটিতে পা নেই, এবং সে এক প্রকার শূন্যের উপর ভেসে যাচ্ছে। শূন্যের উপর, মানে শূন্যের উপর কোনো কিছু ধাক্কা দিলে যেরকম একদম স্মুথলি চলে যায়, ঠিক সেরকমভাবে সে ওরকমভাবে উড়ে যাচ্ছে। তো এটা দেখে তো আমার আর পরাণে পানি নাই, আমি তখন বুঝতে পারলাম, এবং আমি আশেপাশের দিকে লাইট মেরে দেখলাম না, এটা তো খেয়াঘাটের দিকের রাস্তা না, এটা জঙ্গলের ভিতরের রাস্তা। তো সেটা দেখে আমি স্পষ্ট রূপে বুঝতে পারলাম যে এটা নিশ্চয়ই কোনো পিচাস টিচাস হবে, যে কিনা আমাকে জঙ্গলের ভিতরে, আমার পিঠা দেখে আমার পিছু পিছু নিয়েছে এবং আমাকে জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছে। তো আমি সেটা দেখে, আমার পিঠার হাঁড়িটা আমার হাতেই ছিল, তো আমি সেটা ফেলে দিব নাকি রেখে যাবো সেটা আমি আসলে, আমার তখন সেন্স কাজ করতেছিলাম। আমি জোরে একটা চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার পরে আমি সেটা নিয়েই আমি সঙ্গে সঙ্গে পেছন দিকে দৌড় মারলাম। তো দৌড় মারার পরে আমি দেখতে পেলাম সেই জিনিসটা তখন বুঝে ফেলেছে যে আমি বুঝতে পেরে গিয়েছি, এবং আমি দৌড় মেরেছি। তো বললাম যে 400-500 মিটার মোটামুটি কায়দায় দৌড়ালে 30 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে খেয়াঘাট পর্যন্ত পৌঁছানো যাওয়া যাবে, এবং আমি জানি যে খেয়াঘাটে মানুষ আছে, এবং এখানে গেলে আমি বেঁচে যাবো আর কি। তো সেই লোকটা তখন পেছন দিয়ে আমাকে ডাকতে শুরু করলো, কি দাঁড়া, নাহলে কিন্তু তোকে মেরে ফেলবো, তুই তাড়াতাড়ি দাঁড়া, নাহলে কিন্তু তোকে মেরে ফেলবো। এবং আমি তো আমার পড়ানো তো পারি নাই, এত পরিমাণ ভয় আমি পাইছি যে আমি সঙ্গে সঙ্গে পিঠার ওই যে জিনিসটা, ওটা নিয়ে আমি দৌড় লাগানো শুরু করছি। তো আমার পরানে একটু পানি নাই। তো সেই জিনিসটা দেখে আমার বরাবর চলে আসছে, আমি মানে ও তো উড়ে আসতেছে আর আমি তো দৌড়ে যাচ্ছি। তো একদম আমার বরাবর, আমি লাইট যখন মারলাম দেখলাম কি যে আমি যত দূরেই দৌড়াচ্ছি না কেন, ও ঠিক তত জোরেই দ্রুত আমার সাথে সাথে আসতেছে, এবং আমাকে বলতেছে যে আমার পিঠার হাড়ির দিকে যা, নাহলে কিন্তু তোর খবর আছে, নাহলে কিন্তু তোকে মেরে ফেলবো আমি। তো আমি প্রচণ্ড পরিমাণ দৌড়াতে এক প্রকার ওই খেয়াঘাটের কাছে এসে জোরে চিৎকার দিই, এমন জোরে চিৎকার মারি যে চিৎকারের শব্দ শুনে খেয়াঘাটের যেসব মাঝিরা আছে তারা ছুটে আসে, এবং আমার হাত থেকে তখন হাড়িটা নিচে পড়ে যায়, এবং আমি সেখানে গোড়াতে অজ্ঞান হয়ে যাই। তারপর তারা আমাকে ধরে পানি ছিটায়, মুখে পানি দেয়। পানি দেওয়ার পরে আমি আসলে আমার হুঁশ ফেরে, এবং হুঁশ ফেরার পরে আমি বলি কিছু এরকম অবস্থা, এবং আমার পিঠার হাঁড়িটা তখন তারা যখন আনতে যায় ওখানে, তো আনতে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখে শুধুমাত্র হাঁড়ি আছে, কিন্তু ভিতরে কোনো পিঠা নেই। তার মানে বোঝা গেল যে হাঁড়ির মধ্যে থেকে নিশ্চয়ই ওই পিচাসটা ওই জিনিসটা নিয়ে গিয়েছে। তো এরকম ভাবে তারা আমাকে আমার বাড়িতে দিয়ে আসে ওই দিন। আমি আর যাওয়ার সাহস পাই না। আমার বাড়িতে দিয়ে আসার পরে
পরবর্তীতে আমি বুঝতে পারি যে রাত বেরাতে এরকমভাবে চলাফেরাটা করাটা ঠিক না। তো এই ছিল হচ্ছে আমার ঘটনা। অনেকে হয়তো বিশ্বাস করবেন না যে এরকম পিঠা নিয়ে গেলে এরকম ভূত প্রেত বা এরকম কোনো কিছু তো পিছু নাই। আসলে আপনাদের কারোর সঙ্গে যে বিষয়টা ঘটেনি, যার কারণে হয়তো আপনার বিশ্বাস নাও হতে পারে, তবে এটার প্রত্যক্ষদর্শী ওইখানে অনেকেই বলেছে যেরকম অনেক কিছু আছে এখানে, এবং রাত বেলাতে এখান দিয়ে মাছ, পিঠা, তেল জাতীয় কোনো জিনিস কেউ নিয়ে যায় না, কারণ সে নিয়ে গেলে তাকে ভুলিয়ে ভালে জঙ্গলের ভিতরে নিয়ে যায় এবং পরের দিন অনেকের অজ্ঞান দেহ ওই জঙ্গলের মধ্যে পাওয়া যায়। বিশেষ করে যদি কোনো মাছ নিয়ে যাওয়া হয় সেই ক্ষেত্রে বেশি ওরা আসে এবং এমনভাবে আসে যে টের পাওয়া যাবে না, মানুষের বেশ ধরে আসে এবং সেটা নিয়ে যাওয়ার জন্য এদিক দিয়ে মানে খামলি দিয়ে বসে থাকে। তো এই ছিল হচ্ছে আমাদের রাকিব ভাইয়ের ঘটনা, যে কিনা বরিশাল থেকে আমাদের ঘটনাটি পাঠিয়েছেন। তো আশা করি ঘটনাটি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে। আসলে এমন অনেক বিষয় আছে, আসলে এখন পর্যন্ত আছে দোষান জায়গা আছে, দোষান শ্মশান আছে যেখান দিয়ে মাছ বা এই যে মিষ্টি জাতীয় কোনো কিছু নিয়ে গেলে অনেক ভূত প্রেত থাকে, অশরীরী আত্মা থাকে, যাদের কিনা এগুলো খুব বেশি পছন্দ থাকে। তো গ্রামে গঞ্জে যারা থাকেন তারা এই বিষয়গুলোর সম্মুখীন হবেন, এগুলো দেখে থাকবেন। আমরা অনেক শুনেছি গল্প, এবং আজকেও এরকম একটা ঘটনা আমরা শুনলাম আমাদের রাকিব ভাইয়ের কাছ থেকে। তো আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমরা পরবর্তী ইমেল ঘটনায় চলে যাবো। তার আগে বলে রাখি, আপনারা যদি আমাদেরকে কোনো ঘটনা পাঠাতে চান আমাদেরকে ইমেল করে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস, ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, এমনকি স্ক্রিনেও দেওয়া আছে। আপনারা চাইলে এখানে আমাদের ইমেল ঘটনা পাঠাতে পারেন, আপনাদের ঘটনা শেয়ার করব ভূত বাক্স। তাহলে চলুন আমরা বেশি কথা বলবো না, আমাদের পরবর্তী ঘটনা যশোর থেকে এসেছে। যশোর থেকে আমাদেরকে মোহাম্মদ ইকবাল পাঠিয়েছেন। ইকবালের ঘটনাটা আমরা আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা শুনছেন ভূত বাক্স উইথ RJ ইমরান। কে কে ওখানে? কথা বলছো না কেন? আমার সঙ্গে এই ঘটনাটি ঘটে যখন আমি আমার বন্ধুর সঙ্গে তার গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। সাধারণত আমার বন্ধুরা আমরা একই জায়গায় একই সরকারি কোয়ার্টারে থাকতাম। তো আমার বন্ধু একদিন এসে আমাকে বলল সে নাকি গ্রামের বাড়িতে একটা কাজে 2 দিনের জন্য যাবে। আমার বন্ধুরা সারা জীবন ঢাকায় থেকে এসেছে, ইভেন আমরাও ছোটবেলা থেকে এক জায়গায় মানুষ হয়েছি। তো ও আমাকে বলল, আর আমরাও প্রচুর পরিমাণ অ্যাডভেঞ্চার পড়াচ্ছিলাম, যার কারণে আমরা প্রচুর পরিমাণ অ্যাডভেঞ্চার করে বেড়াতাম, বিভিন্ন জায়গায় ঘুরতে যেতাম। তো এরকম একটা অফার আমি না করে দিব সেটা কখনোই সম্ভব না। আমি ওকে বললাম তুই কবে যাবি? ও আমাকে জানালো এই তো আগামীকালকেই, আজকে রাত্রেবেলা কাজ শেষ করে কালকে দুপুর আমরা রওনা দিব, যদি যেতে চাস তাহলে বল। আমি বললাম আরে বেটা আমি যাব না তা কি হয় নাকি? তারপর কালকে দুপুর আমরা 2 জন রওনা দিলাম। ওদের গ্রামে একটা বাড়ি আছে, কিন্তু সেই বাড়িতে কেউ থাকে না এবং সেটা শুনশান একটা ফাঁকা জায়গায় বাড়ি। ওর চাচারা অন্য জায়গায় থাকেন, মানে একটু উপরের দিকে, আর ওরা একটু ফাঁকা জায়গায় ভিটার সাইডের একটা বাড়ি আছে। সেই বাড়িতে ওর বাবা বাড়ি বানিয়েছিল যখন ওর বাবা গ্রামে থাকতো, কিন্তু ওর বাবা অনেক বছর হয়েছে গ্রামে থাকেন না। ওর মার সঙ্গে বিয়ে হওয়ার কয়েক বছর পরেই ঢাকায় চলে আসেন এবং যেখানে সরকারি চাকরি করে সেই কোয়ার্টারেই থাকেন আমার আব্বা সহকারে। গ্রামে যেহেতু ওর দাদা এবং দাদি কেউ বেঁচে নেই, এক চাচা আছে এবং ফুফু আছে, কিন্তু তারাও অনেক দূরে দূরে থাকেন, যার কারণে ওর আব্বা তেমন একটা বাড়িতে যান না। কি একটা জমি জমা সংক্রান্ত কাজের কারণে ওকে পাঠাচ্ছে, কারণ ওর আব্বা একটু ব্যস্ত ছিল। আমরা যেহেতু ছোটবেলা থেকে একই মহল্লায় বড় হয়েছি, সেহেতু ওদের পরিবারের সবাই আমাকে চেনে এবং যেমন কথা তেমন কাজ। পরের দিন দুপুরবেলা আমরা 2 জনে বাসে উঠে চলে গেলাম ওদের গ্রামের বাড়ির দিকে। ওদের বাড়ি হচ্ছে নীলফামারী সদরের থেকে একটু দূরে। তো সেখানে পৌঁছানোর পরে আমরা দেখতে পেলাম একটা অদ্ভুতুড়ে জঙ্গলের ভেতরের বাড়ি। আমি দেখে বললাম বন্ধু জায়গাটা তো আসলেই চমৎকার, কিন্তু তোদের গ্রামের বাড়ি এরকম একটা জায়গা কিসের জন্য? তো বললো কি যে আমার দাদা আমার আব্বাকে এই জায়গাটাই দিয়ে গিয়েছিল বাড়ি তৈরি করার জন্য। তবে জায়গাটা বেশ খারাপ না, রাস্তার পাশে শুধুমাত্র একটু জঙ্গল টাইপের ভিটা জায়গা। আব্বা এবং আম্মা যখন থাকতেন তখন এই জায়গা বেশ পরিষ্কার ছিল। ছোটবেলায় আমি এসেছি তখন দেখেছি, অনেক বছর থাকা হয় না, তো এই জন্য চারপাশে একটু পরিত্যক্ত মনে হচ্ছে। একটা বিশাল বড় পাকা বাড়ি, সামনে একটা পুকুর আছে এবং তার পাশে খুব সুন্দর শান বাঁধানো আছে। খুবই সুন্দর জায়গা, তবে ভিটা হওয়ার কারণে একটু অদ্ভুতুরে লাগে আর কি দেখতে। তাই আমি বললাম কি যে জায়গাটা তো খুবই চমৎকার, থেকে মজা হবে, 1-2 দিনের বেশি থাকলে হয় না? আমার কাছে তো ভালোই লাগছে। তো ও বললো কি যে সেটা দেখা যাবে, কালকে কাজটা তাকে শেষ করি
তারপর ও এবং আমি সারাদিন ভূমি অফিসের সমস্ত কাজ সম্পন্ন করে ওর চাচা কিছু টাকা দিয়েছিল, সেই টাকাগুলো ও নিয়ে বললো কি যে আব্বা তো আজকে রাতেই চলে যেতে বলেছে, টাকাগুলো না নিলে হয়তো থাকতে পারতাম, তবে আজকে রাত্রেবেলা আমরা যাব না, কালকে যাব বলে সিদ্ধান্ত নিয়েছি। রাত্রে গিয়ে এতগুলো টাকা নিয়ে যাওয়াটা ঠিক হবে না। আমি ওকে এই পরামর্শ দিলাম। ও বললো কি যে আচ্ছা ঠিক আছে। আমরা আজকে সারা রাত না ঘুমিয়ে এখানে পার্টি করার সিদ্ধান্ত নিলাম। ঠিক যেমন কথা তেমন কাজ। আমি এবং ও রাত্রে ছাদে উঠে এবং ঘরে বসেই মোটামুটি একটু বিড়ি এবং গাঁজার আয়োজন করলাম। ওদের গ্রামে নাকি পাওয়া যায়। গ্রামের এক ভাই আছে যে কিনা এগুলো সবসময় ম্যানেজ করতে পারে। তো আমি এবং ও দুজনে ম্যানেজ করলাম। তো ও ম্যানেজ করার জন্য সামনের দিকে গেল এবং বলল যে ও রাত্রেবেলা দিয়ে যাবে, তবে আসছে না কিসের জন্য। খানিকক্ষণ বাদে ওর সেই ফোন আসলো। ফোন আসার পরে সে চলে গেল, কিন্তু মাঝখানে প্রায় ঘন্টাখানিক পার হয়ে গেল, তার আসার কোনো খবর নেই। আমি ফোন দিলাম, বললাম কি যে কিরে কি খবর, এখন পর্যন্ত আসছিস না? তো ও বললো কি যে এই তো চলে এসেছি, 10 মিনিট সময় লাগবে, ও একটু ম্যানেজ করতে অসুবিধা হয়ে গিয়েছে। তো শহরের মানুষের 10 মিনিট মানে 1 ঘন্টা, সেটা আমরা সবাই জানি, বন্ধুবান্ধব সবাই এরকমই করে। তো ওই দিন রাত্রে বিষয়টা আমি রিলেট করতে পারিনি। তো ও 10 মিনিটের কথা বলে ঠিক 10 মিনিটের একটু আগে আগে চলে এসেছে। আমি বললাম কিরে বন্ধু এত দেরি করলি কিসের জন্য? তো তারপরে ও বললো কি যে একটু দেরি হয়েছে চল। আমি বললাম কি যে কিরে জিনিস আনিসনি? ও বললো কি যে না জিনিস আনতে পারিনি, আজকে আমাদেরকে এরকমভাবেই চলতে হবে। তো আমি বললাম কি এরকমভাবে চলতে হবে মানে? ও বললো কি যে জিনিস আনতে ভেতরে যেতে হবে, চল আমার সঙ্গে। আমি বললাম কোন ভেতরে? ও আমাকে তখন দেখিয়ে দিল এই জঙ্গলের ভেতরে যে রাস্তাটা আছে ওই রাস্তাতে ভেতরে যেতে হবে। তা বললাম কি রে তুই কি খেয়েটে এসেছিস নাকি? আমরা জঙ্গলের ভিতরে যাবো কিসের জন্য? ওর কেমন যেন অদ্ভুত লাগছিল ওকে দেখে, কারণ হচ্ছে ওর কথাবার্তার ভাব, ওর চলন বলন সবকিছু আমার কাছে অদ্ভুত লাগছিল। আমি বললাম কি যে জঙ্গলের ভিতরে গেলে পাবো তো? তো তখন বললো কি যে হ্যাঁ আমাদের জন্য ওইখানে অপেক্ষা করছে। আমি তখন ওর পেছন পেছন যেতে শুরু করলাম এবং ও বললো কি যে আমার পেছন পেছন আয়। আমি ওর পেছন পেছন যাচ্ছিলাম, কিন্তু ওর শালা কোনো কথা বলছিল না। আমি ওকে যতভাবেই বললাম যে কিরে কই নিয়ে যাচ্ছিস আমাকে? খানিকটা দূরে যাওয়ার পরে দেখলাম জঙ্গলটা আরো ঘন হয়ে আসছে এবং আরো ভেতরের দিকে নিয়ে যাচ্ছে। বিভিন্ন গাছপালা আমার গায়ে এসে লাগছে এবং চুলকাচ্ছে। আমি তখন বললাম আমি আর ভেতরে যাব না, কই নিয়ে যাচ্ছিস? তো খানিকক্ষণ বাদে ও যখন ওদিক থেকে উল্টে আমার দিকে তাকালো, আমি দেখলাম ওর দাঁত হঠাৎ করে বড় বড় হতে শুরু করলো এবং চোখ দুটো একদম লাল হয়ে গেল। আমার হাতে থাকা টর্চ লাইটটা মানে মোবাইলের ফ্ল্যাশ লাইটটা ওদিকে মারতে দেখলাম আমার যে বন্ধু ছিল সে আর বন্ধু নেই। সে মাটি থেকে 4-5 ফিট উপরে উঠে হাওয়ায় ভাসতে শুরু করলো। তার বিশাল বড় বড় দাঁত এবং জিহ্বাটা একদম নিচে পর্যন্ত ঝুলে পড়েছে এবং খুব বড় জিহ্বা, এবং আমাকে বলছে তোকে এখানে নিয়ে এসে এখন আমি আরাম করে খাবো। বহু বছর এই বাড়িতে কেউ আসে না এবং এই বাড়িতে আসে না বলে তাদেরকে আমি নিয়ে আসতেও পারি না। তোদের আজকে খবর আছে এবং অনেক বছর পরে তোকে আমি পেয়েছি। এই কথা বলে সে আমার দিকে এগিয়ে আসতে শুরু করে। আমি তাকে দেখে কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। পেছন দিকে যে সরে যাব, এত ঘন জঙ্গল কোন দিকে দৌড় দিব আমি কিচ্ছু চিনি না। তো ও আমাকে সামনের দিকে মানে ধাক্কা দিতে শুরু করলো, মানে আমি পেছাচ্ছিলাম আর ও সামনে আসছিল, এবং আমি যখন লাইটটা তার দিকে মারছিলাম স্পষ্ট দেখতে পেলাম তার বিভৎস চেহারা, লাল টকটকে চোখ এবং জিহ্বাটা উপর থেকে নিচে পর্যন্ত ঝুলে আছে, বিশাল লম্বা লম্বা ভেজা চুল এবং শরীরে হাওয়ায় ভাসছে। আমার তখন পরাণে পানি নেই। আমি তখন জোরে জোরে আয়াতাল কুরসি পড়তে লাগলাম। আয়াতাল কুরসি পড়ে চোখটা বন্ধ করে পেছন দিকে দৌড় মারলাম। দৌড় মারার পরে আমি এত জোরে চিৎকার করেছি যে চিৎকার আমার সেই বন্ধু সবুজ শুনে বললো কি যে ও মনে হয় ওদিক থেকেই চিৎকার করতে করতে আসছে। সবুজ এসে আমাকে এক বাসায় খুঁজেছে কিন্তু কোথাও পাইনি। তো আমি নাকি অনেকক্ষণ ধরে গায়েব ছিলাম এবং ওই লোকটার পেছনে আমি কতক্ষণ পর্যন্ত গিয়েছি আমি জানি না, তবে ওই জিনিসটা সবুজের বেশ ধরে আমার কাছে এসেছিল। তো আমি অনেক চিৎকার দিতে দিতে যখন খানিকটা দূরে এসে কিছুর সঙ্গে বাড়ি খেয়ে নিচে পড়ে যাই, তারপরে আমার জ্ঞান থাকে না, আমি অজ্ঞান হয়ে যাই। এরপরে যখন আমার চোখে আমার যখন জ্ঞান ফেরে তখন আমার বন্ধুকে আমি সামনে দেখতে পাই। তো তাকে দেখে আমি মারা শুরু করি এবং ভয় পাই, এবং তখন আমার বন্ধু সবুজ বলে কি যে কিরে কী হয়েছে তোর? তো বললাম কি যে তুই মানুষ না, তুই ভূত, তুই একটা প্রেত, এবং তুই আমাকে পেছন পেছন নিয়ে গিয়েছিলি আমাকে মারার জন্য। তো আমি তখন ওই রাত্রেবেলা সবুজকে প্রচুর পরিমাণ মারধর করার জন্য অনেক কিছু করি, কিন্তু সবুজের সাথে তার যে ভাই এবং ওই এলাকার একজন বন্ধু এসেছিল সে বললো কি যে না এটা সবুজ সত্যি সত্যি। তো আমি সমস্ত ঘটনা বললাম। সমস্ত ঘটনা বলার পরে বললো কি যে আসলে এরকম ঘটনা তো আমরা শুনি নাই, তো জিনিসটা কি জানি না, হয়তো তোমাকে ভোলায় ভালায় পেছন পেছন নিয়ে যেতে চাইছিল, এবং এই বাড়িতে অনেক বছর যেহেতু কেউ থাকেন এবং ভিটার মধ্যে একটা বাড়ি, সেহেতু এরকম ঘটনা ঘটতেই পারে। এরকম অনেক ঘটনা শুনেছি যে গ্রামে আমাদের এই মাঠেই অনেক ঘটনা আছে যে রাত্রেবেলা কেউ ওই শ্মশান ঘাটের ওই দিক থেকে এই জঙ্গলের দিকে আসে
এবং তাকে দেখেছে সাদা জামা কাপড় পরা। তো এটা অহরহ ঘটে থাকে প্রায়। তো এই ঘটনার পরের দিন আমরা ওই দিন তো ঘুমাতেই পারিনি দুজনে, আমি তো নিজেই ঘুমাতে পারিনি, সারা রাত এরকমভাবে কেটে যায়। তো পরের দিন সকালবেলা যখন আমি ঢাকায় ফিরে আসি, আমি আসলে তখন ঘুমাতে পারতাম না এবং সবুজকেও দেখতে পারতাম না, কারণ সবুজকে দেখলে আমার সেই বিভৎস চেহারা আমার চোখের সামনে ভেসে আসছে। হঠাৎ করে সবুজ এরকমভাবে পরিবর্তন হয়ে একটা পিচাসে পরিণত হয়ে গেছে এবং যে আমাকে বলছে যে তোকে এখানে খাওয়ার জন্য এসেছি আমি। তো আমার বেশ কিছুদিন স্বাভাবিক হতে লাগে এবং পরবর্তীতে সবুজ আমার সঙ্গে আসলে দেখা করতো না। তো যাই হোক, পরবর্তীতে স্বাভাবিক হই। এখনও মাঝে মধ্যে যখন রাত্রেবেলা সবুজকে দেখি আমার ভয় লাগে এবং এর পরবর্তীতে আমি এবং সবুজ একসাথেই ঘুমাতাম এর আগে, এই ঘটনার আগে। কিন্তু এর পরবর্তীতে আমরা আর একসঙ্গে কখনো ঘুমাতাম না, কারণ ওকে দেখলে আমার রাত্রেবেলা ঘুম ভেঙে যদি আমি দেখতাম তাহলে ভয় লাগতো এবং আমার ভয়টা তখন পর্যন্ত থেকে যায়। তখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম। তো এই ভয়টা এখনও আমার মধ্যে আছে। সবুজের সঙ্গে হয়তো এখন আমার দেখা হয় না, কিন্তু এখনও সেই ঘটনা মনে পড়লে, সবুজের কথা মনে পড়লে আমার চোখ গায়ে কাটা দিয়ে ওঠে এবং প্রচণ্ড পরিমাণ ভয় লাগে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের ঘটনা। তো আশা করি ঘটনাটা আপনার কাছে ভালো লেগেছে। আমাদের কাছে আরও বেশ কিছু ইমেল ঘটনা আছে, তবে আজকের ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে গিয়েছে। আমরা পরবর্তী এপিসোডে সেই ইমেল ঘটনাগুলো শোনার চেষ্টা করব। আজকের 2 নম্বর এপিসোড এই পর্যন্তই শেষ। 3 নম্বর এপিসোডে আমরা এর পরবর্তী ইমেল ঘটনাগুলো শুনবো এবং আরও ভয়ঙ্কর কিছু ইমেল ঘটনা আমাদের কাছে এসেছে, সেগুলো আপনাদেরকে পড়ে শোনাবো। আপনারা যদি আপনাদের জীবনে ঘটনা পাঠাতে চান, আমাদেরকে ইমেল করে জানাতে পারেন। আপনাদের নিজের সাথে ঘটা অথবা আশেপাশে কারোর সাথে ঘটা যদি ঘটনা থাকে, আমাদেরকে ইমেল করে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস এই ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং আমাদের ডিসপ্লেতে দেখুন হবার হচ্ছে একটা ইমেল অ্যাড্রেস অথবা আমাদের ফেসবুক পেজের ঠিকানা। আপনারা সেইখানে গিয়ে ঘটনা পাঠাতে পারেন। আপনারা দেখছেন ভূত বাক্স উইথ আরজে ইমরান। এমনই চমৎকার সব ঘটনা শুনতে আমাদের সঙ্গে থাকুন, ভূত বাক্সের সঙ্গে থাকুন। বেশি বেশি করে ভূত বাক্সকে সাপোর্ট করুন। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।